ধারকে হচ্ছে সঞ্চিত শক্তি। ঠিক আছে, তো এখান থেকে দেখো যে একটা ধারকে সঞ্চিত শক্তি নির্ণয় করব আমরা কিভাবে। তো দেখো যে আমরা গোলক এই জায়গা থেকে মনে করো যে একটা কিউ মানের চার্জকে কি করছিলাম, মনে করো যে এর ভেতরে নিয়ে আসছিলাম। তাহলে আমাদের কি করা লাগছিল, দেখো যে একটা কাজ করা লাগছিল না। যখন আমি একটা চার্জকে এই যে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছিলাম তখন একটা কি হয়েছিল, এই যে এখানে একটা ডাব্লু পরিমাণ কাজ করতে হয়। তো একক চার্জ আনলে আমাদের যে কাজটুকা করতে হয় সেটুকাকে আমরা কি বলতাম, বিভব বলতাম। তো এই জায়গা থেকে আমরা একটা সূত্র নিয়ে আসছিলাম, দেখো মনে আছে কিনা, যে আমরা জানি ভি ইকুয়াল টু কতটুকা, ভি ইকুয়াল টু ডাব্লু ভাগ কত, ডাব্লু ভাগ কিউ, এটা জানি না। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো, দেখো ডাব্লু ইকুয়াল টু ভি কিউ। এখন তুমি দেখো যে যেহেতু ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, সেহেতু তুমি ডি ডাব্লু ইকুয়াল টু ভি ডি কিউ এই জিনিসটা লিখতে পারবা কিনা। ক্ষুদ্র মানের কাজের জন্য যদি আমরা লিখি তাহলে এই জিনিসটা লিখতে পারি কিনা। এখন তুমি যদি একটা বড় কাজ নিতে যাও তাহলে এটাকে তোমার কি করা লাগবে, দেখো ইন্টিগ্রেশন করা লাগবে না। তাহলে তুমি যদি এই সাইডকে ইন্টিগ্রেশন করো তাহলে তোমার অবশ্যই এই সাইডটাকেও কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে। এখন এটাকে ইন্টিগ্রেশন করার পর তুমি যে কাজটা পাবা অবশ্যই তুমি একটা কি বৃহৎ কাজ পাবা। ঠিক আছে না। তো এখান দেখো যে আমাদের ভি আছে, এই ভি কে আমরা কত লিখতে পারি, দেখো তো কিউ ভাগ সি লিখতে পারি না, না কিউ কুলম চার্জকে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় সেটা ডাব্লু। তাহলে একক কুলম চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতে তোমার যতটুকু কাজ করতে হয় সেটাকে কি বলা হয়, বিভব না। তাহলে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু ডাব্লু ভাগ কিউ না। এটা হচ্ছে স্থির তড়িতে তুমি কি প্রথমে যখন আমরা বিভব পড়াই তখনই এই জায়গায় দেখবে যে সূত্র দিয়ে হচ্ছে প্রতিপাদন, এই সূত্র থেকে আমরা প্রতিপাদনগুলা করছিলাম এবং এই সূত্রটাও আমরা হচ্ছে দেখছিলাম, দেখবা ওখানে। তো এই জায়গায় দেখো যে এটা হচ্ছে কিউ ভাগ কত সি, এটা হচ্ছে আমরা কোথা থেকে লিখতে পারবো, দেখো তো আমরা জানি না সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। দেখো তো সি ইকুয়াল টু আমরা কত জানি, কিউ ভাগ ভি জানি না। তাহলে ভি ইকুয়াল টু আমরা কত জানি, দেখো কিউ ভাগ সি। এই যে যেখানে সিটা হচ্ছে কি ধারকত্ব না, যেখানে সিটা ধারকত্ব, তুমি চাইলে এই জায়গা থেকে ওয়ান ভাগ সি কে এখানে কি তুমি বাইরে নিয়ে নিতে পারো। তাহলে এখানে কত থাকে দেখো কিউ ডি কিউ। তাহলে এই যে কিউ এর সাপেক্ষে কিউ কে আমরা কি করব, যোগজীকরণ করব। তাহলে ওয়ান ভাগ সি, তাহলে এই জায়গায় কত হয় দেখো কিউ স্কোয়ার ভাগ হচ্ছে কত হয়ে যায়, দেখো ভাগ টু হয়ে যায় না। এখন লিমিটটা কত দূর থেকে কত দূর পর্যন্ত, ঠিক আছে, লিমিটটা হচ্ছে জিরো থেকে কত দূর পর্যন্ত, জিরো থেকে হচ্ছে কিউ পর্যন্ত, জিরো মানে শূন্য চার্জ থেকে কত কিউ চার্জ পর্যন্ত। তাহলে এখানে তুমি কত বসাবা, শূন্য থেকে কত দূর পর্যন্ত, দেখো কিউ পর্যন্ত না। তাহলে তুমি এই জায়গা থেকে দেখো যে এখানে আমাদের কত থাকে, ওয়ান ভাগ সি থাকে। আর এই জায়গায় তাহলে কত থাকে, দেখো যে আমাদের উপরের লাইনে আমরা কি পেলাম কিউ, তাহলে কিউ এর জায়গায় কত বসবে, কিউই বসবে। তাহলে এখান থাকে কত, দেখো কিউ স্কোয়ার ভাগ হচ্ছে কতটুকু টু, মাইনাস হচ্ছে জিরো স্কোয়ার ভাগ কত, দেখো জিরো স্কোয়ার ভাগ হচ্ছে টু। তাহলে এই জায়গা থেকে দেখো যে এখানে আমাদের থাকে কতটুকু, কিউ স্কোয়ার ভাগ টু সি, এই যে এই জিনিসটা থাকে না, কিউ স্কোয়ার ভাগ কতটুক, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে টু সি। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, দেখো তো এটা আমরা কৃত কাজ পেয়ে গেলাম না, যে ডাব্লু ইকুয়াল টু কতটুক, দেখো ডাব্লু ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার ভাগ কত, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে টু সি। তাহলে এটা আমরা একটা কি পেয়ে গেলাম, দেখো এটা আমরা একটা সূত্র পেয়ে গেলাম। ইকুয়াল টু তুমি কত জানো, সি ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ হচ্ছে ভি জানো না। তাহলে ভি সি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, কিউ, এটা লিখতে পারবা। তুমি চাইলে এই যে এই জায়গায় কিউ এর জায়গায় ভিসি বসাতে পারবা। তাহলে ভিসি স্কোয়ার ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে টু সি। তাহলে এই জায়গা থেকে দেখো যে ভি স্কোয়ার সি স্কোয়ার ভাগ কতটুকু, ভাগ হচ্ছে টু সি। তাহলে এই যে এই জায়গা থেকে দেখো হাফ থাকে, এখানে একটা সি থাকে, আর এখানে একটা কি থাকে, দেখো ভি স্কোয়ার থাকে। তাহলে ডাব্লু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, দেখো হাফ সি ভি কত, দেখো সি ভি হচ্ছে স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো এইটা আমরা আরও একটা কৃতকাজের সূত্র পাইলাম না। এখানে যে কৃতকাজের সূত্রটা পাইছি এখানে কার কার মধ্যে সম্পর্ক, দেখো কিউ এবং সি এর মধ্যে সম্পর্ক। আর এখানে যেটা আমরা পাইছি সেটা হচ্ছে সি এবং ভি এর মধ্যে কি সম্পর্ক, তাই না। তাহলে যদি কখনো ধারকত্ব দেওয়া থাকে এবং বিভব দেওয়া থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি কখনো আমাদের ধারকত্ব দেওয়া থাকে এবং চার্জ দেওয়া থাকে তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা কি করতে পারবো, দেখো আমরা এটা ইউজ করতে পারবো, ঠিক আছে না। এখন দেখো আবারও আমরা কি লিখতে পারবো, এই যে হাফ
সি ভি স্কোয়ার, এই যে এখানে তুমি কি জানতা, কিউ স্কোয়ার ভাগ 2c জানতা না? তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ স্কোয়ার ভাগ কত, দেখো কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2c, এটা তুমি হচ্ছে জানো। এখন তুমি দেখো যে কিউ স্কোয়ার থাকলো আমাদের, এখান নিচে 2 থাকলো, সি ইকুয়াল টু তুমি কত জানো, কিউ ভাগ হচ্ছে ভি জানো না? দেখো তো, তাহলে এখানে হাফটা আমাদের থাকলো আগে থেকে, একটা কিউ কাটা, তাহলে এখানে কত থাকে দেখো, একটা কিউ থাকে, আর এখানে কি থাকে দেখো, এখানে হচ্ছে ভি থাকে, তাই না? তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে ডাব্লু ইকুয়াল টু আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে হাফ কত দেখো, হাফ হচ্ছে কিউ ভি। তাহলে আমরা কয়টা সূত্র পাইলাম এই জায়গা থেকে দেখো, কৃতকাজ নির্ণয়ের আমরা হচ্ছে 3টা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে? সঞ্চিত শক্তি সাধারণত, কৃতকাজ বলতে কি এখানে, কৃতকাজ ইকুয়াল টু হচ্ছে কতটুক দেখো, কৃতকাজ ইকুয়াল টুই হচ্ছে সঞ্চিত শক্তি, বুঝতে পারছো? মানে যতটুকু কাজ করবে ঠিক ততটুকুই এখানে কি শক্তিটা হচ্ছে জমা হবে। তাহলে সঞ্চিত শক্তি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত দেখো, সঞ্চিত শক্তি ইকুয়াল টু হচ্ছে কৃতকাজ। তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা ফর্মুলা পাইলাম, ঠিক আছে না? তাহলে এটা কিসের কিসের সাথে সম্পর্ক, এই যে এই সম্পর্কটা কিসের কিসের সাথে, কিউ এবং ভি যখন দেওয়া থাকবে আমাদের, তখন হচ্ছে আমরা কি করব, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই যে দেখো সঞ্চিত শক্তির বেশ কিছু রাশিমালা দেখলাম। তাহলে এই জায়গা থেকে দেখো যে সঞ্চিত শক্তি, এই যে ইউ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা। তাহলে ডাব্লুটার জায়গায় আমরা কত বসালাম, ইউ বসালাম। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2c, ঠিক আছে না? তাহলে এই জায়গায় দেখো আর একটা আমরা শিখলাম হাফ সি ভি স্কোয়ার, আর এখান দেখো যে এইটাই আমরা শিখলাম হাফ কত দেখো, হাফ হচ্ছে কিউবি, ঠিক আছে না? তাহলে এই যে এইখানে আমরা যদি শেষ ফল এই যে এই ফর্মুলাটা মনে রাখি, তাহলেই আমরা সঞ্চিত শক্তির যে কোনো ম্যাথ তখন করতে পারবো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? মূলত তোমার জানা দরকার, জানা প্রয়োজন হচ্ছে এই যে এই ফর্মুলাটা, এটাই তোমার লাগবে, এবং এটা খুব বেশি পরিমাণ লাগে। কখন লাগে তোমার হচ্ছে যে কোনো সৃজনশীলের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ম্যাথের ক্ষেত্রে, এই যে এই ফর্মুলাটা শেষের লাইনে হোক আর যখনই হোক তোমার কাজের জন্য এই জিনিসটা আসে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কি সূত্র, এই যে সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি কত, এই প্রশ্নটা খুব কি বেশি পরিমাণে আসে আর কি। তো তখন হচ্ছে আমাদের এই জিনিসটা কাজে দিবে। এখন দেখো যে ধারক 10 ন্যানোফ্যারাড, তাহলে এখানে কিসের মান দেওয়া আছে বলতো, ধারক 10 ন্যানোফ্যারাড, মানে এটার হচ্ছে ধারকত্ব দেওয়া আছে এখানে, ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে দেখো যে একটা ম্যাথে তোমাকে কিসের কথা বলা আছে, ধারকত্বের কথা হচ্ছে বলা আছে, ঠিক আছে না? তাহলে ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 10 কত দেখো, ন্যানোফ্যারাড। 10 ন্যানোফ্যারাডকে তুমি যদি ফ্যারাডে নাও, তাহলে এটার একক ফ্যারাড যেহেতু, সেহেতু তুমি কি করবা দেখো, 10 ইনভার্স 9 দ্বারা গুণ দিবা, তাহলে তুমি এখানে কি পাবা, ফ্যারাড পেয়ে যাবা। এখানে দেখো বিভব ভি ইকুয়াল টু কত ভোল্ট দেওয়া আছে, 100 ভোল্ট দেওয়া আছে। তো এই যে ধারক 10 ন্যানোফ্যারাড ধারকে তুমি 100 ভোল্ট বিভবের একটা কি ভোল্টেজ প্রয়োগ করছো। তো ভোল্টেজ আমরা কিভাবে প্রয়োগ করি, আমরা কিন্তু ব্যাটারির সাহায্যে প্রয়োগ করি। এটা একটা ব্যাটারি, যেটা হচ্ছে কত ভোল্টের ব্যাটারি লাগানো আছে, 100 ভোল্টের। আর এখানে মনে করো যে একটা ধারক দেওয়া আছে, বুঝতে পারছো? এই যে এইটা একটা ধারক, যেই ধারকটা হচ্ছে কত ফ্যারাডের দেখো, 10 কত, 10 ন্যানোফ্যারাডের ধারক। তাহলে তুমি হচ্ছে এখানে সঞ্চিত শক্তি কত পাবা, এই যে এই জিনিসটা ইউ ইকুয়াল টু, এটা তোমাকে কি করতে বলছে, এটা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে না? তাহলে ইউ ইকুয়াল টু কত, হট। তাহলে এই জায়গা থেকে যদি আমরা সূত্র ইউজ করি, তাহলে তুমি বলো যে একটু আগে তুমি সূত্র কি জানলা, বলো যে সঞ্চিত শক্তির তুমি 3টা সূত্র জানলা। একটা হচ্ছে কত দেখো, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2c। আরেকটা তুমি কি, হাফ সি ভি স্কোয়ার জানলা। আর আরেকটা কি জানলা দেখো, হাফ হচ্ছে কতটুক, হাফ হচ্ছে কিউবি, ঠিক আছে না? এই যে এই 3টা রাশিমালা তুমি জানছো, আর 3টাই তো আমাদের কাজে লাগবে না, আমাদের হচ্ছে সম্পর্ক কিসের কিসের সাথে প্রয়োজন, সি এবং ভি এর সাথে হচ্ছে আমাদের প্রয়োজন, ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে দেখো হাফ কত, হাফ হচ্ছে সি ভি কত দেখো স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে হাফ, সি এর ভ্যালুটা কত দেখো, এখানে সি এর ভ্যালুটা হচ্ছে 10 ন্যানোফ্যারাড, যেখানে আমরা ভাঙা পাচ্ছি 10 ইন্টু 10 ইনভার্স 9। আর এখান দেখো এটা হচ্ছে কত, 100, তাহলে 100 হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু, এখান দেখো 100 স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে কত 10, আর এটা হচ্ছে কত দেখো
টেন টু দি পাওয়ার কতটুকু এখানে 4, আর 10 ইনভার্স 9, তাহলে এটা হচ্ছে 10 ইনভার্স কত থাকে 5, তাহলে এটা কতটুকু 5 দুগুণা 10, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 5, এটা তুমি কি পাইলা সঞ্চিত শক্তি পাইলা না? এই যে সঞ্চিত শক্তিটা তুমি কাতি দাও, জুলে দাও। এখন মাঝে মধ্যে তোমাকে জুল থেকে কাতি ইলেকট্রন ভোল্টে তোমাকে নিতে বলবে, বোঝা গেছে? জুল থেকে কোথায় নিতে বলতে পারে? ইলেকট্রন ভোল্টে তোমাকে নিতে বলতো। যদি তোমাকে ইলেকট্রন ভোল্টে নিতে বলে জুল থেকে, তাহলে তুমি এটার সাথে কি দিবা বলতো? গুণ দিবা না ভাগ দিবা? 960 কেন? 1.6 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত 19 দ্বারা ভাগ দিবা না? এটা দ্বারা হচ্ছে ভাগ দিবা তুমি। তাহলে এটা দ্বারা যদি ভাগ দাও তখন তুমি যে এককটাই পাবা সেটা তুমি তখন ইলেকট্রন ভোল্ট এককে পেয়ে যাবা। তাহলে আপাতত আমাদের কোনো এককের কথা বল নাই, সেহেতু আমরা কাতি এটা হচ্ছে জুলে রেখে দিলাম। এইটুকু কমপ্লিট এই অঙ্কটা, বোঝা গেছে? সোজা একটা পার্ট। আমরা কিন্তু অনেক কিছুই দেখবো ধারক সম্পর্কে, বুঝতে পারছো? প্রবলেম নাই। দেখো এখানে দেখো যে একটি ধারক কতটুক বলছে এখানে, যে 0.09 জুল শক্তি সঞ্চিত আছে। তাহলে এবারকার সঞ্চিত শক্তির কথাই তোমাকে বলে দিছে, ইউ এর মান দিয়ে দিছে। 0.09 কত, 09 হচ্ছে জুল। বিভবের মান কত দেখো, ভি ইকুয়াল টু হচ্ছে 30 কত 30 ভোল্ট। ধারকত্ব নির্ণয় করো। তাহলে এখান তোমাকে কিসের মান বের করতে বলছে দেখো তো? ধারকত্ব নির্ণয় করো মানে হচ্ছে সি এর মান তোমাকে নির্ণয় করতে বল নাই? তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা এই যে এখানে তিনটা এর ভেতর দেখো যে আমরা এবার সঞ্চিত শক্তি জানি। তাহলে সঞ্চিত শক্তির সাথে এই যে ভি এবং সি এর সম্পর্ক কি জানি আমরা? হাফ সি ভি স্কোয়ার, এটা জানি না? তো আমরা বের করব আসলে কি দেখো, 30 ভোল্ট এটা বিভব পার্থক্য দেওয়া আছে, ভি এর মান আমরা বের করব হচ্ছে সি এর ভ্যালু। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 2u ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে ভি স্কোয়ার। এখন দেখো 2 ইউ এর মান কত, এখানে দেখো তো ইউ এর মান হচ্ছে 0.09 কত জুল, মানে অনেক কম দেখো। আর এখানে বিভবটা কত দেখো, বিভবটা হচ্ছে 30। তাহলে এই যে 30-এর উপর কি দাও, স্কোয়ার দাও। তাহলে এখানে এটা কত থাকে দেখো, 2 ইন্টু 0. কত 09, আর নিচে কত থাকে দেখো, নিচে থাকে এখানে 900। তাহলে তুমি যদি এটা কাটাকাটি করো, তাহলে এটা যদি 2 ঘর এদিকে যায়, তাহলে এটা কেমন হবে দেখো, 2 ইন্টু 10 ইনভার্স 4, ঠিক আছে না? তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 4, এত কি পাইলা তুমি? এটা এটা কি পাইলা তুমি? ফ্যারাড পাইলা না? এখন তুমি দেখো, তুমি চাইলে এটাকে কিন্তু এরকম লিখতে পারো যে 200 ইন্টু 10 ইনভার্স কত দেখো 6 ফ্যারাড। তো এই যে এখান থেকে দেখো 200 ইন্টু 10 ইনভার্স 6, তো 10 ইনভার্স 6টা উঠাই দিলে আমরা সেটাকে মাইক্রো ফ্যারাড লিখতে পারি না? তো মাঝে মধ্যে আমাদের এমসিকিউ এ কিন্তু মাইক্রো ফ্যারাড অপশান থাকে, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে এই যে এইভাবে মাইক্রো ফ্যারাডে হচ্ছে নিয়ে চলে যাব। তাহলে এটাই আনসার না? প্রথমে দেখো যে আমাদের 1 নম্বর যেটাই, সেখানে বলা হচ্ছে ধারকের মধ্যে ডাইলেকট্রিক পথ স্থাপন করলে ধারকত্ব কতটুকু। ঠিক আছে, তো আমরা এটা সবচেয়ে সহজ নিয়মে শিখবো, আমরা হচ্ছে কঠিন কোনো ইয়াতে যাব না। তো এখানে দেখো যে এইটা হচ্ছে আমাদের একটা কি, আমরা হচ্ছে ব্যাটারি, এটা জানি। এখন তুমি এই যে এই জিনিসটা জানো যে এটা হচ্ছে একটা ব্যাটারি, তাহলে এইটা একটা কি দেখো তো, ধারকের একটা পাত না এটা? এখানে দেখো যে ধারকের কি থাকে, দুইটা হচ্ছে পাত থাকে। এই যে এখানে আরো একটা কি আছে দেখো, আরো একটা হচ্ছে পাত আছে। তাহলে এই যে এইটাও একটা পাত, এইটাও একটা পাত। তাহলে এটারও ক্ষেত্রফল এ, এটারও হচ্ছে ক্ষেত্রফল কতটুকু দেখো, এটারও ক্ষেত্রফল হচ্ছে এ। এখন তুমি দেখো যে এই ধারক থেকে এই ধারকের মধ্যবর্তী দূরত্বটা কতটুকু, এইটুককে তুমি ধরে নাও যে এইটা হচ্ছে কতটুকু ডি। এবং এখানে যে ব্যাটারিটা তুমি স্থাপন করছো এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, মানে এখানে ভি ভোল্টেজ তুমি প্রয়োগ করতেছো এই ধাতব পাতের উপর। এখন তুমি কি করলা, এই জায়গায় একটা হচ্ছে তুমি পাত স্থাপন করলা, এখন ডাইলেকট্রিক পথ স্থাপন করলা তুমি। এখন ডাইলেকট্রিক পথ কোনগুলাকে বলে বলতো? ডাইলেকট্রিক পথ বলা হয় সাধারণত যেগুলোর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, পানি, কাঁচ,
রাবার, এইসব জিনিসগুলো কিন্তু শিখাইছিলাম আগে, বুঝতে পারছো? তো এই যে এই পানি, কাঁচ, রাবার, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে ডাইলেকট্রিক পদার্থ। তো এই যে এখানে এটার যে তুমি দেখতে পাচ্ছ না, দেখো যে এই যে এইটুক, এই পুরুত্ব টুকাকে আমরা কত বলতেছি, দেখো এই পুরুত্ব টুকাকে আমরা বলতেছি টি। বোঝা গেল? তাহলে তুমি দেখো এখানে যে ফাঁকা স্থান টুকা আছে না, এই যে এইটুক আর এইটুক, এইটুক কতটুক হবে বলতো, এই ফাঁকা স্থান টুকা, এইটুক ডি মাইনাস টি হবে না? এইটুক কি বোঝা গেল? এখন আমরা দেখো যে ফাঁকা স্থানের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে ধারকত্ব, দেখো যে আমরা হচ্ছে শূন্য মাধ্যমে ধারকত্ব জানি না? তাহলে শূন্য মাধ্যমে হচ্ছে আমরা কি জানি, দেখো ধারকত্ব আগে থেকেই জানি। কি জান তুমি? সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ হচ্ছে কতটুকা, ভাগ হচ্ছে ডি। কিন্তু এখানে একটা জিনিস দেখো যে শূন্য মাধ্যম কতটুকু অংশ, এই যে এগুলা শূন্য মাধ্যম না, এগুলা এগুলা শূন্য মাধ্যম না? কিন্তু এই যে এই টি, যে যেটুকাতে আমরা ডাইলেকট্রিক এই যে এই পদার্থটা স্থাপন করছি, এইটুক কি শূন্য মাধ্যম না? তাহলে শূন্য মাধ্যম কতটুকা, শূন্য মাধ্যম এই যে ডি মাইনাস হচ্ছে টি, এই অংশটুকা শূন্য মাধ্যম না? তো এটাকে আমরা কি দিই, এটাকে আমরা হচ্ছে C1 দিলাম। এটা হচ্ছে একটা আমাদের সমীকরণ। আবার দেখো যে ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করলে, বুঝতে পারছো? তো তো ডাইইলেকট্রিক পদার্থ স্থাপনের জন্য এই অংশের ডাইলেকট্রিক পদার্থ যে স্থাপন করলা, এটার জন্য এই অংশের হচ্ছে ধারকত্ব। তুমি যদি ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করো তাহলে ধারকত্ব কি হবে বলতো, ধারকত্ব হচ্ছে বেড়ে যাবে। তাহলে C2 ইকুয়াল টু কতটুকু হবে বলো, এই যে এইটা হবে কে এপসাইলন নট এ ভাগ এই যে এটার যতটুকা পুরুত্ব, পুরুত্ব কতটুকা দেখো, পুরুত্ব হচ্ছে এখানে টি। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে কয় নম্বর দেখো, এটা হচ্ছে 2 নম্বর। এই জন্য এটাকে আমরা কি দিলাম, C2 দিলাম। এখন তুমি একটা জিনিস দেখো তো, যে আমরা যখন পাশাপাশি এরকম দুটা ধারক যুক্ত করতাম, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, প্রত্যেকটা এই যে ডাইলেকট্রিক পদার্থের কি থাকে দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে। পানির মনে করো বিষ, এরকম হচ্ছে কাঁচ, রাবার, এরকম হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, প্রত্যেকটা এর হচ্ছে কি থাকে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কে। বুঝতে পারছো? তাহলে এই যে কে, তাহলে এখান দেখো যদি আমাদের এরকম থাকতো যে C1 এটা মনে করো C2, তাহলে এরকম যদি দুইটা ধারক যদি এভাবে পাশাপাশি যুক্ত থাকতো তাহলে কি হইতো দেখো, তাহলে তখন আমরা বলতাম না এই দুটা শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণী সংযোগে আছে। তো তুমি এখানে দেখো যে এই যে এই অংশগুলা, এই যে এখানে যে ফাঁকা অংশগুলা আছে এগুলা, আর এখানে যে তুমি সবুজ অংশটা দেখতে পাচ্ছ ডাইলেকট্রিক পদার্থ স্থাপনের জন্য, এই পার্টটা, এই দুটা পার্ট কাতে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে না, শ্রেণী সংযোগে যুক্ত আছে না? এই জায়গা থেকে আমরা বলতে পারবো না যে 1 ও 2 হচ্ছে শ্রেণী সংযোগে যুক্ত? তাহলে 1 ও 2 হতে আমরা কি লিখতে পারবো দেখো, 1 ভাগ হচ্ছে CS, শ্রেণীর জন্য আমরা কি জানি, 1 ভাগ CS ইকুয়াল টু 1 ভাগ C1 প্লাস হচ্ছে 1 ভাগ কত দেখো, 1 ভাগ হচ্ছে C2। C2 হচ্ছে এই যে এখান যে তুমি অংশটা দেখতে পাচ্ছ না, সবুজ অংশটা, এইটার জন্য হচ্ছে তোমার ধারকত্ব বৃদ্ধি পায়। তুমি যখন কোনো মাধ্যমের মধ্যে কোনো ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করবা এরকম, তখন কি হবে, তখন ওই যে ওই ধারকটা ধারকত্ব বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে কতটুকু, এই যে এইটুক, বুঝতে পারছো? এইটুক ধারকত্ব কিভাবে বৃদ্ধি পাবে, শ্রেণী সংযোগের মতো করে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আর কি, এটা একটা বড়ভাবে প্রতিপাদন করা যায়, এটা বুঝতে পারছো, এই যে ইলেকট্রিক ফিল্ড এই সেই দিয়ে, কিন্তু আমরা হচ্ছে ওভাবে যাচ্ছি না। তোমার হচ্ছে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু জানো, তাহলে হচ্ছে কি হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1 ভাগ C1, তাহলে এই যে C1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এপসাইলন নট এ ভাগ হচ্ছে কতটুক দেখো, ডি মাইনাস টি, আমরা এটা দেখলাম না একটু আগে। এখন দেখো এই যে 1 ভাগ এইটা কতটুক দেখো, কে এপসাইলন নট এ ভাগ কতটুকা, ভাগ হচ্ছে টি না? এখন তুমি একটা জিনিস দেখো যে এখানে আমরা এই দুটো পাইলাম, তাহলে এই জায়গা থেকে
দাঁড়াও, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? দেখো যে 1/CS ইকুয়াল টু, এই যে এই পেজে তুমি দেখো যে এখান থেকে আমরা ডি মাইনাস টিটাকে উপরে নিয়ে যেতে পারবো। তাহলে এই যে দেখো ডি মাইনাস টিটাকে আমরা উপরে নিয়ে গেলাম, তাহলে নিচে থাকে কত? দেখো নিচে থাকে এপসাইলন নট এ, আর প্লাস এখানে কত? দেখো টিটাকে আমরা উপরে নিয়ে গেলাম, এই যে আগের পেজে দেখো আমরা এই টিটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে নিচে কত থাকে? দেখো নিচে থাকে হচ্ছে কে এপসাইলন নট কত? দেখো কে এপসাইলন নট হচ্ছে এ। তাহলে এই জায়গা থেকে 1/CS ইকুয়াল টু, আমরা এই জায়গা থেকে যদি দেখি তাহলে তুমি হচ্ছে এখানে ডি মাইনাস টি দেখতেছো না? তো দুইটা অংশ থেকেই 1/এপসাইলন নটে এই জিনিসটা কমন নাও, এটা যদি কমন নাও তাহলে এখান থাকবে কত? দেখো তো ডি মাইনাস টি প্লাস হচ্ছে এখানে কত থাকে? টি ভাগ কত? টি ভাগ কে, এটা থাকে। তাহলে এই জায়গা থেকে তুমি চাইলেই আবার লিখতে পারবা 1/CS ইকুয়াল টু কত? 1/এপসাইলন নট কত? এ। আর এখানে দেখো যে তুমি ডিটা আছে আমাদের, এই ডিটা থাক, তুমি এই দুইটা অংশ থেকে টিটা কমন পাও না? টি যদি কমন নাও তাহলে এখানে কি হবে? 1 মাইনাস 1/কে থাকে না? এটা থাকে কি না? তো এই পুরো পার্টটা কোথায়? এই পুরো পার্টটা উপরে না, আর এপসাইলন নট এ এটা কোথায়? এটা নিচে না? তাহলে এই জায়গা থেকে দেখো তুমি যদি ঠিক উল্টায় দাও, সিএসটাকে উপরে নিয়ে চলে যাও, তাহলে নিচের পার্টটা উপরে যাবে, উপরের পার্টটা নিচে চলে আসবে, তখন এখানে থাকবে কত? দেখো এপসাইলন নট এ। আর নিচে থাকবে কত তখন? দেখো ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 ভাগ কত? দেখো 1 ভাগ কে, এটা থাকে না? এই যে দেখো আমরা আরও একটা কি পেয়ে গেলাম? সূত্র পেয়ে গেলাম। এটা কখন ইউজ করব? যখন তুমি এই যে ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করবা কার মাঝে? যখন তুমি এই যে ডাই ইলেকট্রিক পদার্থ তুমি হচ্ছে স্থাপন করবা এই যে এই ধারকের দুই পাতের মধ্যে। তাহলে ধারকের দুই পাতের মধ্যে ডাই ইলেকট্রিক, ঠিক আছে, পদার্থ এই যে টি পুরুত্বের, কত পুরুত্বের? টি পুরুত্বের স্থাপন করলে, তাহলে পুরুত্বের হচ্ছে স্থাপন করলে। এখন তুমি যদি মনে করো যে ওইটা হচ্ছে টি পুরুত্বের একটা ডাইইলেকট্রিক পদার্থের পাত স্থাপন করতা, তাহলে কি হতো? তাহলে এটা হতো। এখন এই যে টিটা কি? টিটা হচ্ছে ডাই ইলেকট্রিক পদার্থের পুরুত্ব। বোঝা গেছে কি? এটা কি? এটা হচ্ছে ডাই ইলেকট্রিক যে পদার্থটা এখানে আছে, এই পদার্থের কি? দেখো পদার্থের হচ্ছে পুরুত্ব। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে কতটুকু? এইটাই হচ্ছে তোমার টি। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু তোমার দেখবা যে 2000 তোমাদের আগের ব্যাচ যেটা পরীক্ষা হয়েছে, এই ব্যাচে কিন্তু সৃজনশীল আছে দেখবা। ঠিক আছে? তাহলে ধারকের মধ্যে ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করলে ধারকত্ব। এখন ডাইইলেকট্রিক পদার্থে দেখো ডাইইলেকট্রিক পদার্থ কত পুরুত্বের? দেখো এই যে এই জায়গায় হচ্ছে টি পুরুত্বের, মানে পাত আর কি, পাত আকারে এটা। তাহলে এই যে টি পুরুত্বের স্থাপন করলে ধারকত্ব কত হবে? তাহলে আমরা পেয়ে গেলাম এই যে এইটার ধারকত্ব, এইটার হচ্ছে কত? এটা হচ্ছে টি পুরুত্বের একটা পাত, এটা মূলত। এখন তোমাকে কি বলা হচ্ছে? দেখো একটি ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এখন দেখো তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে এখান তোমাকে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলছে, তার মানে এটা হচ্ছে কিসের মান? দেখো ডি এর মান না? দেখো পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত মিলিমিটার বলছে? 20 মিলিমিটার। তাহলে 20 মিলিমিটার ইকুয়াল টু হচ্ছে কতটুকু? এটা এটা হচ্ছে 20 ইন্টু হচ্ছে কত? ইন্টু 10⁻³ কত? দেখো মিটার। এটা হচ্ছে কি? ডি এর মান দেওয়া আছে এবং যে কোনো একটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমাদের তো একটাই ক্ষেত্রফল প্রয়োজন। তাহলে এর মানটা কত? দেখো 100 কত? সেন্টিমিটার কত স্কোয়ার। এটাকে তুমি যদি মিটার স্কোয়ারে নিয়ে যাও তাহলে তুমি কি করবা বলতো? এটাকে এই 100-র সাথে তুমি হচ্ছে 10⁻⁴ কি দিবা? গুণ দিবা। তাহলে এটা কি হবে? দেখো এটা হচ্ছে মিটার স্কোয়ার হয়ে যাবে না? বুঝতে পারছো? মানে 10⁻² এর উপর স্কোয়ার, তাহলে 10⁻⁴ তো হয়। তাহলে এখান দেখো আরও একটা পাতদ্বয়ের মধ্যে এই যে কে ইকুয়াল টু 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তুমি 2 মিলিমিটার পুরুত্বের
কত মিলিমিটার পুরুত্বের, এই যে একটা হচ্ছে 2 মিলিমিটার পুরুত্বের, এই যে এরকম পুরুত্বের হচ্ছে তুমি কি করছো, একটা একটা হচ্ছে ডাইলেকট্রিক পদার্থ তুমি হচ্ছে স্থাপন করছো, ঠিক আছে না? তাহলে এই যে এইটা 2 মিলিমিটার না, তাহলে এটা হচ্ছে কিসের মান, দেখো টি এর মান। তাহলে এই যে এই জায়গা থেকে দেখো 2 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটার ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 10 ইনভার্স হচ্ছে 3 মিটার। তাহলে এই যে এটা যদি স্থাপন করা হয় তাহলে ধারকত্ব কত, ওই ধারকের ধারকত্বটা কত, এটা তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি সূত্র জানি না, দেখো এই জায়গা থেকে যে আমরা জানি হচ্ছে কত, সূত্র কি জানি, সি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত, দেখো ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 ভাগ কত, দেখো 1 ভাগ হচ্ছে কে। একটু আগে আমরা সূত্র দেখলাম, তো এপসাইলন নটের মান কত, 8.854 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 12। এর মানটা কত, দেখো 100 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 100 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 4। এখান দেখো ডি এর মানটা কত, ডি এর মানটা হচ্ছে 20 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস টি এর মানটা কত, দেখো 2 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 10 ইনভার্স 3, ঠিক আছে না? এই জায়গা থেকে দেখো যে এখানে 1 মাইনাস 1 ভাগ কে, কে এর মানটা কত, দেখো কে এর মানটা হচ্ছে 4। তুমি এটুক হিসেব করো, এটুক হিসেব করলে দেখো যে একটা ভ্যালু পাবা, এই ভ্যালুটা কত পাও, হুম অবশ্যই আপনি টাইপ করুন, আমি ধৈর্য ধরতেছি। দেখে তুমি করো না, তাই ছেড়ে দাও, কোনো কিছু মিস্টেক করে দাও, এটা হচ্ছে প্রবলেম। 4.786 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 10 ইনভার্স 12 ফ্যারাড, ঠিক আছে না? তাহলে 10 পয়েন্ট এত ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত, 10 ইনভার্স 12 ফ্যারাড, এটা পেয়ে গেছো। হয়েছে এটুক, এটুকে ঝামেলা নাই, ঝামেলা না থাকারই হচ্ছে কথা। তাহলে এটা বুঝে গেলা, তাহলে এই টাইপের ম্যাথ পারবা। এখন এই টাইপের কিন্তু দেখবা যে বোর্ড কোশ্চিন আছে, এই বোর্ড কোশ্চিন হচ্ছে করবা। ধারকের মধ্যে ফাঁকা স্থানে কিছু জায়গায় K1 পদার্থ পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ এবং বাকি জায়গায় K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ যদি স্থাপন করো, ঠিক আছে, তাহলে ধারকত্বটা হচ্ছে কত হবে। এই কথাটার অর্থ কি, এটা দ্বারা তুমি কি বুঝতেছো? এটা দ্বারা বুঝাইতেছে যে মনে করো যে এটা হচ্ছে একটা ধারকের পাত, এটা একটা পাত, এদিকে দেখো যে এখানে আরো একটা কি আছে, আরো একটা হচ্ছে পাত আছে, এই যে এইটা হচ্ছে আরো একটা কি, আরো একটা হচ্ছে পাত। এখানে কি দেখো যে এইটা হচ্ছে একটা ব্যাটারি। এখন বলা হচ্ছে যে এই যে এই পাতদ্বয় যে আছে, এই পাতদ্বয়ের ক্ষেত্রফলের কথা কিছু বলা নাই, মানে হচ্ছে আমরা ধারকের পাতের সব সময় সমান ক্ষেত্রফল থাকে, বোঝা গেছে? আমরা প্র্যাকটিক্যালি যে ধারকগুলো ইউজ করি এগুলার সবগুলারই হচ্ছে কি থাকে, সমান ক্ষেত্রফল থাকে, যে ধারকের পাতদ্বয় এই পাতের ক্ষেত্রফল যা, এই পাতের ক্ষেত্রফলও তা। মাঝে মধ্যে এটা কি হয়, ম্যাথের ক্ষেত্রে তোমাকে দিয়ে থাকে, দেখা যাচ্ছে। এখন তোমাকে বলা হচ্ছে কিছু অংশে, কিছু অংশে হচ্ছে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ। তো এই যে এখানে যে অংশটা আছে, এই অংশে মনে করো যে এই যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এখানে কি আছে, ডাইলেকট্রিক পদার্থ হচ্ছে স্থাপন করছে। কত বললাম, দেখো এটা হচ্ছে K1। এখন বাকি যে অংশটা আছে, এই বাকি অংশে তুমি হচ্ছে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তুমি কি করছো, এখানে দেখো এখানে হচ্ছে স্থাপন করছো, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে কতটুক, দেখো এটা হচ্ছে ভি। তাহলে দুইটা জিনিস তুমি হচ্ছে জেনে গেলা। এখন তোমাকে বলা হচ্ছে যে এরকম যদি ঘটনা ঘটে তখন হচ্ছে তোমার এই যে এটা ধারকত্ব কত হবে, এভাবে যদি স্থাপন করা হয়। তাহলে তুমি এখানে দেখো তো যে এই যে এই অংশটার জন্য যেরকম ধারকত্ব হবে, এই অংশের জন্য কি সেই রকম ধারকত্ব হবে, হবে না? অবশ্যই। এর ধারকত্ব মনে করো C1,
এর ধারকত্ব তাহলে কত হবে C2। কারণ হচ্ছে দুইটারই পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু এক নয়, বুঝতে পারছো? দুইটার পরাবৈদ্যুতিক ধ্রুবক ভিন্ন, সেহেতু এই যে এই দুইটার হচ্ছে কি হবে, এই দুইটার ক্ষেত্রে আমাদের এরকম হবে। এখন তুমি দেখো যে কিছু জায়গায় হচ্ছে কত আমাদের এরকম। এখন এইটুক কতটুকা, মনে করো যে এইটা হচ্ছে D1, এই দূরত্বটুক কতটুক, মনে করো D1, এইটুক হচ্ছে কতটুক, দেখো এইটুক মনে করো হচ্ছে D2। তাহলে তুমি তখন কি করবে, দেখো এই যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যে আমাদের ডাইলেকট্রিক পদার্থ আছে, এটা স্থাপনের ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে ধারকত্ব কতটুকু, এটা হচ্ছে C1। তাহলে C1 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলতো এই জায়গা থেকে? C1 ইকুয়াল টু তুমি হচ্ছে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত, D1 বসাবা, আর এর পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ধ্রুবক কত দেখো K1, তাহলে K1 এপসাইলন নট এ ভাগ হচ্ছে D1, এটা তুমি বসাবা, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক দেখো তুমি এই জায়গায় এই যে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থের জন্য তুমি হচ্ছে কি করবা, দেখো এখানে লিখবা, সেটা হচ্ছে কত, C2 ইকুয়াল টু হচ্ছে এই জায়গায় তাহলে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ, তাহলে এপসাইলন নট এ ভাগ এইটা কত হবে, দেখো এটা হচ্ছে D2 হবে না, তাহলে এইটা হচ্ছে কয় নম্বর, দেখো 2 নম্বর। তাহলে এখান থেকে তুমি দেখো যে 1 ও 2, এই যে এখানে যে আমাদের ধারক দুটো আছে আমরা যদি দেখি, তাহলে এই দুটো কাতে যুক্ত, দেখো তো শ্রেণীতে যুক্ত না, এর ধারকত্ব আলাদা, এর ধারকত্ব আলাদা। তাহলে এই দুটাকে যদি আমরা যুক্ত করি তাহলে এই দুটা কেমন হবে, শ্রেণীর মতো দেখতে হবে না? দেখো তো এটা তো ব্যাটারি, এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে শ্রেণীর মতো যদি যুক্ত হয়, তাহলে এখানে 1 ও হচ্ছে কত, দেখো 2 হতে আমরা কি লিখতে পারবো, এগুলো হচ্ছে শ্রেণী সংযোগ, সেহেতু হচ্ছে 1 ভাগ CS ইকুয়াল টু 1 ভাগ C1 প্লাস 1 ভাগ কত, দেখো 1 ভাগ C2। তাহলে এই জায়গা থেকে 1 ভাগ CS ইকুয়াল টু 1 ভাগ C1, C1 এর মান কত, দেখো K1 এপসাইলন নট এ ভাগ কত, দেখো ভাগ হচ্ছে D1, আর এইটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে K2 এপসাইলন নট এ ভাগ কত, দেখো ভাগ হচ্ছে D2। বোঝা গেছে? এই লাইনটুক এত ঝামেলা থাকার কথা না। আচ্ছা, এটুক যদি বোঝো তাহলে এখান থেকে দেখো যে আমাদের পরের লাইনে তাহলে কি হবে, 1 ভাগ CS ইকুয়াল টু তুমি এই জায়গা থেকে দুইটা জায়গা আছে, এই যে এখান যে আমরা দেখতেছি আমরা D1টাকে উপরে নিতে পারবো না, আর এখান D2টাকে উপরে নিতে পারবো না। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা হচ্ছে D1টাকে উপরে নিই, তাহলে K1 এপসাইলন নট কত, দেখো এ প্লাস হচ্ছে D2টাকে আমরা উপরে নিই, তাহলে এটা থাকবে K2 এপসাইলন নট কত, দেখো এপসাইলন নট হচ্ছে এ থাকে। বোঝা গেছে? এই জায়গা থেকে দেখো 1 ভাগ CS ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখানে, 1 ভাগ এপসাইলন নট এ, এই যে এইটাকে আমরা কি করি কমন নিয়ে নিই, তাহলে এখান থাকবে কত, D1 ভাগ হচ্ছে K1 প্লাস হচ্ছে কত, দেখো D2 ভাগ কত, D2 ভাগ হচ্ছে K2। এটাই তো থাকার কথা, তাই না? D1 ভাগ K1 আর কত, দেখো D2 ভাগ হচ্ছে K2। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে যদি CS-টা বের করো, উল্টে দাও, তাহলে এখানেও লব হরে চলে যাবে আর হর লবে চলে আসবে। তাহলে এখান দেখো এই যে এই জায়গায় থাকে এপসাইলন নট এ, আর নিচে থাকে দেখো D1 ভাগ হচ্ছে K1 প্লাস হচ্ছে কত, দেখো প্লাস হচ্ছে D2 ভাগ কত, D2 ভাগ হচ্ছে K2। এটা থাকে না? তাহলে এই জায়গা থেকে দেখো যদি আমাদের কি হয় এরকম কিছু অংশে তোমার, ঠিক আছে, K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ এবং হচ্ছে অপর পাশের কিছু অংশে K2 বৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ এই যে এভাবে থাকে, তখন হচ্ছে আমরা কি করব, তখন আমরা এই যে এই সূত্র বসায় আমরা তখন ধারকত্ব নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এই জায়গায় আমাদের কি বলা হচ্ছে যে একটি ধারকের অর্ধেক জায়গায় K1 ইকুয়াল টু 3, মানে এই যে একটা হচ্ছে ধারক আছে এখানে, মনে করো এই যে এই ধারকের দুটা পাত আছে না, তো এই দুইটা পাতের যে মধ্যবর্তী জায়গা আছে, এই মধ্যবর্তী জায়গার অর্ধেক জায়গায়, বোঝা গেল?
তাহলে এই যে মনে করো যে এইটুক হচ্ছে কতটুক, এইটুক হচ্ছে অর্ধেক, এইদিক অর্ধেক এইদিক অর্ধেক, ডান দিক অর্ধেক আর বাম দিক হচ্ছে অর্ধেক। তো এই যে এইটুক হচ্ছে কতটুক, এইটুক হচ্ছে ডি ভাগ টু, আর এইটুকু হচ্ছে কতটুক দেখো, এইটুকু হচ্ছে ডি ভাগ টু, বা এইটুক যদি ডি হয় এইটুকু হচ্ছে ডি, তাহলে পুরোটুক হবে টু ডি তখন আবার। তাহলে এইটুক মনে রাখো। তাহলে ডি ওয়ান ইকুয়াল টু কত, ডি ভাগ টু, ডি টু ইকুয়াল টু হচ্ছে ডি ভাগ টু। তাহলে এই যে এখানে হচ্ছে তুমি পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা স্থাপন করছো, যে পথ স্থাপন করছো সেটা হচ্ছে কত, 3। আর এখানে দেখো যে কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যে ইটা স্থাপন করছো সেটা হচ্ছে 6। এবং এখানে দেখো যে সি নট ইকুয়াল টু হচ্ছে কত, 10 ন্যানোফ্যারাড। এখন দেখো যে এই যে সি নট ইকুয়াল টু কত দেওয়া আছে, 10 ন্যানোফ্যারাড দেওয়া আছে। তো এই যে তুমি যে 10 ন্যানোফ্যারাড দেখলা এখানে, এইটা হচ্ছে তোমার সি নটের মান, মানে যখন তুমি স্থাপন করনি কোনো কিছু তখনের মান, ঠিক আছে, মানে তোমার যখন এটা শূন্য মাধ্যম ছিল তখনের মান হচ্ছে এটা। তাহলে সি নট ইকুয়াল টু 10 কত, ন্যানোফ্যারাড। 10 ন্যানোফ্যারাডকে তুমি কত লিখতে পারবা, 10 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত দেখো, 9 হচ্ছে কত, 9 ফ্যারাড না। তো তুমি এই জায়গা থেকে দেখো সি নট ইকুয়াল টু তুমি এপসাইলন নট এ ভাগ কত লিখতে পারবা, ডি লিখতে পারবা। তাহলে এপসাইলন নট এ ভাগ ডি ইকুয়াল টু 10 ইন্টু 10 ইনভার্স কত দেখো, 9 ফ্যারাড। এটা তুমি পেয়ে গেছো। এখন তুমি এখানে আর কি কি জানো, কে ওয়ান ইকুয়াল টু তুমি জানো 3, এবং কে টু ইকুয়াল টু তুমি কত জানো দেখো, 6। তাহলে এখানে তোমাকে বের করতে বলছে যে ধারকত্ব নির্ণয় করো। তাহলে এই জায়গা থেকে তুমি বলো যে সূত্র কি জানো, তুমি সূত্র জানো, আমরা জানি সি ইকুয়াল টু কত, এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো, যে ডি ওয়ান ভাগ কে ওয়ান প্লাস হচ্ছে ডি টু ভাগ কে টু না। এই সূত্র কখন দেখলা, যখন পাশাপাশি অর্ধেক তখন হচ্ছে এই সূত্র। তাহলে এই জায়গা থেকে দেখো সি ইকুয়াল টু এপসাইলন নটের মান কত, 8.854 ইন্টু 10 ইনভার্স কতটুক, 10 ইনভার্স 12। আর এর মান কত দেখো, এখানে এর মান কি তুমি জানো, জানো না। তাহলে তুমি এইটা কি করো, এই যে এটা রেখে দাও, মানে এই জায়গাটুকু রেখে দিই, আমাদের মান বসাটাই ভুল হলো এই জায়গায়। মান না বসে আমরা হচ্ছে কি যদি এখানে রেখে দিই তাহলেই হচ্ছে হবে, সেটা কত দেখো, এপসাইলন নট এটা আমরা রেখে দিই। তাহলে এখানে দেখো যে আমরা হচ্ছে এপসাইলন নট এটা হচ্ছে রেখে দিলাম, আর এটা হচ্ছে ডি ভাগ টু না। তাহলে দেখো ডি ভাগ হচ্ছে 2k1 প্লাস হচ্ছে ডি ভাগ হচ্ছে কত দেখো, 2k কত 2 না, বুঝতে পারছো কি একটু, মানে এই যে ডি ওয়ান এর মান ডি ভাগ টু, ডি টু এর মানও হচ্ছে ডি ভাগ টু। তাহলে এখান থাকে কত দেখো, যে এই যে এপসাইলন নট এটা আমরা রাখলাম, এই দুইটা আছে না, দুইটা থেকেই হচ্ছে আমরা কি কমন নিয়ে নিই দেখো, ডি কমন নিয়ে নিই। তাহলে ডি যদি কমন নিই তাহলে উপরে 1 থাকে, এখান থাকে দেখো 1 ভাগ হচ্ছে 2k1, তাহলে 2k1 এর মান কত দেখো 3। আর এই যে দেখো যে এই জায়গায় থাকে 1 ভাগ হচ্ছে 2k2, তাহলে 2 ইন্টু কত দেখো, 2 ইন্টু হচ্ছে 6। তো এই যে এপসাইলন নট এ ভাগ ডি এইটুককে আমরা কত লিখতে পারবো, সি নট লিখতে পারবো না। আর 1 ভাগ এটা কত দেখো, 1 ভাগ 6 প্লাস হচ্ছে 1 ভাগ কত দেখো, 1 ভাগ হচ্ছে 12। হ্যাঁ, এই যে শূন্য মাধ্যমের জন্য, বুঝতে পারো নাই? তাহলে এটা আমরা শূন্য মাধ্যমের জন্য কি পেয়ে গেছি। এই যে এই জিনিসটাই ধরতে পারবে না অনেকে, তখন কি এই ম্যাথটা পারবে না, ঠিক আছে না? কারণ এখানে তুমি খুঁজবা যে এপসাইলন নট এ নাই, এ নাই, ডি নাই, আমি ম্যাথ করবো কিভাবে, এটা কিন্তু অনেক সময় তোমার মাথায় আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখো যে এই যে সি নট এটা দেওয়া আছে, ঠিক আছে না? আর এখান দেখো 1 ভাগ, এই যে 1 ভাগ এটা কত পাইলা তুমি, 6 প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে 12 পাও নাই তুমি একটু আগে। দেখো এই জায়গা থেকে তুমি যদি লসাগু করো তাহলে এখানে সি নটটা থাক, কি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, প্রবলেম নাই, করলাম। তাহলে 12, তাহলে এটা হচ্ছে কত 2, আর এটা হচ্ছে কত দেখো 1। তাহলে এখানে কত থাকে, সি নট ইন্টু হচ্ছে
উপরে 12 আর নিচে হচ্ছে কত দেখো 3 না? তাহলে এটা কত পেয়ে গেলা? সি ইকুয়াল টু এটা হচ্ছে কতটুক থাকে দেখো 4 সি নট থাকে না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো 4 কত দেখো সি নট। তাহলে এই যে 4 ইন্টু সি নটের ভ্যালু কত ছিল দেখো 10 ন্যানো ফ্যারাড ছিল। তুমি চাইলে এখানে 10 যদি রাখো তাহলে তুমি এটা কোন এককে পাবা তখন? ন্যানো ফ্যারাড এককে পাবা। তাহলে এই যে এটা তখন তুমি কত পেয়ে গেলে দেখো 40 কি দেখো 40 হচ্ছে ন্যানো ফ্যারাড। বোঝা গেছে? তখন তুমি কি পাইলা? তখন তুমি এখানে 40 ন্যানো ফ্যারাড পেয়ে গেলে দেখো। তাহলে এভাবে তুমি তখন কি করতে পারবা অঙ্ক। তাহলে তুমি এটাকে চাইলে কেমন করতে পারো? 40 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত দেখো 9 এত ফ্যারাড। এটাই তো অ্যান্সার মূলত। পারবো তো এই টাইপের অঙ্ক এখন নাকি? কি সুন্দর অঙ্ক না? এগুলোই তো দিছিলা যে এগুলা কেমনে করব। তো এত কঠিন কিছু আসে না, বুঝতে পারছো? কিন্তু এখন যে কোশ্চিনের লেভেলে এখন আসতেও পারে, বলা যায় না। মূলত হচ্ছে আমাদের এই যে সাধারণ, তারপর হচ্ছে এই যে এখানে যেটা দেখতেছো এই যে এইগুলা হচ্ছে আসে, এই যে এগুলো আসে না সাধারণত ভাবে এখনো, মানে এই যে তোমার একাডেমিকে আসে না আর কি, অ্যাডমিশনে আসে এগুলা। এইচএসসির জন্য খুব একটা কাজে দিবে না, তবে তুমি যদি এই যে এই থিওরি শিখে রাখো, আমি যেভাবে করাইতেছি দেখো, তুমি যদি এই মূল আমার হচ্ছে ইটা শিখে যাও, তাহলে তোমার যদি কোনো কারণে চলে আসে সৃজনশীল, তুমি পারবা না? তখন তো তুমি এখান থেকে সূত্র, তুমি যদি এইটুক না পারো, তুমি তো এই যে এইভাবে তো এইটুক জানো যে এইটা হচ্ছে কত সি1, তাহলে এইটুক সি2, তাহলে কি এভাবে সিলেন্তে করে আমি হচ্ছে করে নিয়ে আসতে পারবো। তোমার সূত্র মন নাই, তুমি তো এইভাবে করে আনতে পারবা তখন। দেখো। হুম। এগুলো ভালো চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার থেকে তো দুইটা সৃজনশীল আসবে, যার মানে তুমি হচ্ছে কোনো টপিকই স্কিপ করতে পারবে না এখানে। কোন টপিক স্কিপ করলে তুমি দুইটা সৃজনশীল করতে পারবে না। ক খ প্র্যাকটিস করো না তাই, প্র্যাকটিস করো। 2 দিন হচ্ছে ক খ এর উপরে দাও। একদিন 2 দিন বলতে হচ্ছে কিছু কিছু, তুমি হচ্ছে এক একটা চ্যাপ্টার হচ্ছে 30 মিনিট করে হচ্ছে ক খ পড়বা। ক খ ওই যে যেগুলো বোর্ডে আসছে না ওই টাইপের কোশ্চেনগুলা, বা ওই যে আমার হচ্ছে যে সিটগুলা করাইছি, এই যে তোমাদের হচ্ছে অধ্যায়গুলা, অধ্যায়ের ভেতরেই কিন্তু দেখবা যে বিভিন্ন সংজ্ঞা আছে, বিভিন্ন আছে, ঠিক আছে না? এরকম এই জিনিসগুলো হচ্ছে 30 মিনিট করে প্রত্যেকটা চ্যাপ্টার দেখবা একদিন। তো 3 ঘন্টা যদি দেখো, দেখবা 6টা 7টা চ্যাপ্টার তোমার ক খ এর জন্য হয়ে যাইতেছে। তখন হচ্ছে তুমি এই যে বেছে বেছে কিছু 10টা 15টা করে হচ্ছে ক খ গুলা পড়বা প্রত্যেকটাই থেকে। তাহলে এভাবে যদি তুমি 3 × 6 ঘন্টা 2 দিন দাও, তাহলে এই যে 2 পেপারের হচ্ছে তোমার কি প্রথম পেপার দ্বিতীয় পেপার দুইটারই হচ্ছে ক খ হয়ে যাবে। এভাবে হচ্ছে 2টা দিন দিও। তারপর তুমি কি একদিন তো শুধু কি একদিনে তো পুরো দিন মিলা তো তুমি আর পড়বা না, 3 ঘন্টা পড়বা এটা, বাকি সময় তখন কি অন্য জায়গায় দাও। এদিক দেখো, এখান দেখো যে কিছু কিছু আমরা যখন এরকম হচ্ছে ধারকত্ব নির্ণয় করব, তখন সব কিছুর জন্যই কিন্তু আমাদের মনে করো যে এরকম হচ্ছে প্রতিপাদনের প্রয়োজন হবে না। যেমন দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে ধারকের একটি পাত বড় ও একটি পাত ছোট হলে ধারকত্ব, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো যে এইটা হচ্ছে ধারকের একটা পাত, ঠিক আছে না? যেটা হচ্ছে কতটুক দেখো A1, এবং এখানে আরও একটা পাত আছে, মনে করো এটার ধারকত্ব হচ্ছে সরি এটার ক্ষেত্রফল কত, এই ধারকের পাতের হচ্ছে ক্ষেত্রফল কত দেখো A2, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা যদি দেখো, তাহলে এখানে হচ্ছে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে এই প্রান্ত হচ্ছে পজিটিভ চার্জগুলো এসে কি হবে দেখো জমা হবে, এই প্রান্ত হচ্ছে কোনগুলো দেখো, এই প্রান্ত হচ্ছে নেগেটিভ চার্জগুলো এসে জমা হবে। তাহলে অবশ্যই ছোট পাতে কম চার্জ থাকবে আর বড় পাতে হচ্ছে কি থাকবে দেখো বেশি চার্জ থাকবে, এটাই তো স্বাভাবিক বিষয়। এবং এখানে দেখো যে এর দুই প্রান্তের বিভব পার্থক্য, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। এখন অনেক সময় তুমি যখন ম্যাথ করবে, ঠিক আছে, তখন তোমার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তোমাকে বলা হবে যে এখানে হচ্ছে ইফেক্টিভ যে হচ্ছে ক্ষেত্রফল, মানে যেটুক হচ্ছে কাজে দিবে তোমাকে, ঠিক আছে? তাহলে ইফেক্টিভ এরিয়া তোমাকে হচ্ছে অনেক জায়গায় বলবে যে হচ্ছে ছোট ক্ষেত্রফলটা,
যে ছোট যে পাতটা থাকবে এই পাতের ক্ষেত্রফলটাই হচ্ছে ইফেক্টিভ এরিয়া। তো এই যে এই কথাটা হচ্ছে ভুল সাধারণত, মানে এভাবে হচ্ছে এটার ইফেক্টিভ এরিয়া বের করা হয় না। বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো যে ইফেক্টিভ এরিয়াটা আমরা বের করব কিভাবে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে এরকম যদি ছোট বড় পাত থাকে, তারপর যদি তোমাকে এই যে ইফেক্টিভ এরিয়া বের করতে বলে, তাহলে এই যে এই ইফেক্টিভ এরিয়া এই ইকুয়াল টু তুমি যে সূত্রটা বসাবে এখানে সেটা হচ্ছে A1 A2 ভাগ হচ্ছে A1 প্লাস হচ্ছে কত দেখো প্লাস হচ্ছে A2। এটাই কিন্তু তোমার কি মূল সূত্র ইফেক্টিভ এরিয়া বের করার জন্য। বুঝতে পারছো যে তোমার এখানে কার্যকারী ক্ষেত্রফল কতটুকু হবে, বড় পাতের ক্ষেত্রফলটা তুমি ধরবা না ছোট পাতের ক্ষেত্রফলটা ধরবা, নাকি কোনটাই ধরবা না দুইটার গড় ধরবা, এরকম কিছু না। তখন হচ্ছে তোমাকে এই যে ইফেক্টিভ ক্ষেত্রফল ধরতে হবে কোনটা দেখো এই যে এইভাবে, এইভাবে ইফেক্টিভ ক্ষেত্রফলের মাধ্যমে তোমাকে তখন এই যে করে নিয়ে আসা লাগবে যে ধারকত্ব কতটুকু। তাহলে এখানে দেখো ইফেক্টিভ এরিয়া যদি এইটুক হয়, তো আমরা কি জানি বলো, আমরা জানি যে ধারকত্ব সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো যে ডি। ঠিক আছে না? তো তুমি কোনটা লাগবে এখানে, এখানে তোমাকে ইফেক্টিভটাই লাগবে না ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো এপসাইলন নট, তাহলে এখানে কত থাকবে দেখো তো উপরে, আমরা যদি এই জিনিস দেখি যে এপসাইলন নট এখানে যদি দেখো তুমি, যদি এটা মনে করো যে শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম যদি হয় ভেতরে, আবার ভেতরে দেখা যাচ্ছে শূন্য মাধ্যম না অন্য কোনো মাধ্যম, তখন কিন্তু তোমার কে বসবে এখানে। ঠিক আছে না, যে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে করো কে, তখন হচ্ছে এখানে কত কে কিন্তু বসবে। তাহলে তখন হচ্ছে কে এপসাইলন নট ভাগ হচ্ছে তুমি এখানে ডিটা রেখে দাও, তাহলে এই ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা A1 A2 ভাগ হচ্ছে কত দেখো A1 প্লাস হচ্ছে কতটুক প্লাস হচ্ছে A2 না। তাহলে এই জায়গা থেকে দেখো যে সি ইকুয়াল টু হচ্ছে কতটুক কে এপসাইলন নট ভাগ হচ্ছে কত দেখো ডি ইন্টু হচ্ছে A1 A2 ভাগ হচ্ছে কত A1 প্লাস হচ্ছে কতটুক দেখো প্লাস হচ্ছে A2। তাহলে এখান যেটা তুমি পাইলা এটা তুমি কি পেয়ে গেলা দেখো ধারকত্ব পেয়ে গেল না। বুঝতে পারছো? তাহলে এখান তুমি কি পেয়ে গেলা দেখো, এখান তুমি হচ্ছে ধারকত্ব পেয়ে গেলা, সি এর মান তুমি হচ্ছে পেয়ে গেলা। তাহলে এই যে এরকম যখন ছোট বড় পাত থাকবে, যখন বলা থাকবে যে একটা হচ্ছে ছোট পাত একটা হচ্ছে বড় পাত, তখন তুমি অবশ্যই ইফেক্টিভ এরিয়াটা বের করে নিবা। এই যে এরকম ইফেক্টিভ এরিয়া বের করার মাধ্যমে তোমাকে তখন কি করা লাগবে, অঙ্ক করা লাগবে। তুমি যদি শুধু ছোট পাত করে করো তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। দেখা যাচ্ছে এখন কোন টিচার খাতা দেখবে সেটার উপর আবার নির্ভর করে অনেক কিছুই, কিন্তু এখন আসলে কি সব কিছু হচ্ছে তোমার অত্যাধুনিক প্রবলেম নাই, তুমি হচ্ছে এই যে এটাই দেখবা, এই যে এটাই হচ্ছে সূত্র বিবেচনা করে তুমি হচ্ছে অঙ্ক। এখন দেখো যে একটি ধারকের একটি পাত 100 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই যে একটা পাত দেওয়া আছে A1 ইকুয়াল টু কতটুক দেওয়া আছে দেখো 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 100 সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে কত 100 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স 4 হচ্ছে মিটার স্কোয়ার। এবং আরও একটা পাত দেওয়া আছে A2 ইকুয়াল টু কতটুক দেখো 400 সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো এটা 400 সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে কত 400 ইন্টু 10 ইনভার্স কত 4 মিটার স্কোয়ার। এখন ফাঁকা জায়গার দূরত্ব, এই যে মানে এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গার দূরত্ব মানে ডি এর মান বলছে। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত বলতো, শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 1। এই যে ফাঁকা জায়গার দূরত্বটা দেওয়া আছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার সমান হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স হচ্ছে 3 কত দেখো 3 হচ্ছে মিটার। বোঝা গেছে? তাহলে এটুক তুমি জানো। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা তো সূত্র একটু আগে জানলামই, তুমি যদি ওভাবে না বের করতে চাও, যদি চাও যে না তুমি হচ্ছে আগে ইফেক্টিভ এরিয়াটা বের করে দিবা, তাহলে তুমি এখান থেকে হচ্ছে A1 A2 ভাগ হচ্ছে A1 প্লাস A2 এই সূত্র বসায় তুমি ইফেক্টিভ এরিয়াটা বের করে নিতে পারো তোমার যদি ইচ্ছা হয়। আর যদি না মনে করো যে না আমার সূত্র মনে আছে, তাহলে তুমি এখানে সরাসরি তখন ধারকত্বের সূত্র তুমি বসাতে পারবা যে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি। যেহেতু এখানে ফাঁকা স্থান বলে দিছে যে এই যে এখানে যে দুইটা পাত আছে, একটা হচ্ছে মনে করো 400 একটা মনে করো 200, এই পাত দ্বয়ের ক্ষেত্রে যেহেতু বলে নাই যে সমান,
কম বেশি, এবং বলে দিছে যে এটা ফাঁকা স্থান, সেহেতু কে এর মানটা কত, এখানে 1, মানে এটা হচ্ছে কোন মাধ্যম, দেখো শূন্য মাধ্যম। তাহলে এখানে হচ্ছে কতটুক থাকবে, a1 a2 ভাগ হচ্ছে কত, দেখো a1 প্লাস হচ্ছে কতটুক, প্লাস হচ্ছে a2। তাহলে এখান তুমি ভ্যালুগুলা বসাও, 8.854 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 10 ইনভার্স হচ্ছে 12, আর নিচে হচ্ছে ডি, ডি এর ভ্যালুটা কত, দেখো এই এটা তো বসবে না এখানে, সূত্রে তো এ ছিল না এই জায়গায়, ঠিক আছে না, এটা কি এখানে হবে কে এপসাইলন নট এইচ। তাহলে এই জায়গায় দেখো যে ডি এর ভ্যালুটা আমাদের কত, 2 মিলিমিটার, মানে হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 10 ইনভার্স হচ্ছে 3 মিটার। a1 এর ভ্যালুটা কত, দেখো এই যে দেওয়া আছে একটা, মনে করো 100 ইন্টু 10 ইনভার্স কত 4 ইন্টু 400 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত, দেখো 4, আর নিচে হচ্ছে কত আমাদের এই দুটার যোগফল। তাহলে 100 যোগ হচ্ছে 400 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4, আমরা একবারেই এটা হচ্ছে বসাই দিলাম, বোঝা গেল। এইটুক হিসেব করো, তাহলে যেটা পাবা তুমি হচ্ছে কোন এককে পাবা, এখানে দেখো ফ্যারাড এককে পেয়ে যাবা। 8.854 ইন্টু 10 ইনভার্স 11, কেমন এটা হলো 4 5, 100 আর 400 500, তো 5 এটা, আর এটা হচ্ছে 2, 5 দুগুণা 10, আর এটা হচ্ছে 4, তাহলে তো হয় না, 4 গুণ হবে। হ্যাঁ হ্যাঁ, কত বললা 3, হ্যাঁ এবার হয়েছে। এটা তুমি দেখো যে 3 পয়েন্ট হচ্ছে 542 ইন্টু হচ্ছে কত 10 ইনভার্স কত বললা 11, এবার হয়েছে। আমি কেমনে বুঝলাম যে এটা ভুল হয়েছিল বলতো, একটা জিনিস দেখো, এখানে হচ্ছে 8.854 তুমি বলছো না, তাহলে তোমার যদি এটা 8.854ই থাকা চাই এখানে, যদি তুমি রাখো এখানে অ্যান্সারটা যদি এরকম আসতে হয়, তাহলে অবশ্যই এখান তোমাকে উপরে যে জিনিসগুলো আছে না, এগুলা আর এগুলা সবগুলার হচ্ছে সাথে হচ্ছে 1 থাকা লাগবে, মানে 100 1000 10 1 লক্ষ 1 কোটি এরকম, মানে 10 এর উপর ইনভার্স অথবা 10 এর উপর পাওয়ার। তোমার যদি এখানে অন্য কোনো অঙ্ক চলে আসে সামনে, তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, যদি আবার ওইটা গুণ করে এই যে এরকম হচ্ছে 10 ইনভার্স বা হচ্ছে 10 টু দি পাওয়ার এই আকারে না আসে, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি 4, আর এখানে কত দেখতে পাচ্ছি 5, তাহলে 4কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে তো 10 আসবে না, অথবা 10 ইনভার্স কিছু আসবে না, মানে এই যে 10 এর গুণিতক আকারে কিছু আসবে না, মানে 10 এর গুণিতক বলতে তোমার 1 2 1 আসবে না মনে করো যে এটার, এই জন্য আমি ভাবলাম যে এখানে কি ভুল হয়েছে, এই যে এই জায়গাটাতেই ভুল করছি অ্যান্সার করার পর, এই জন্য হচ্ছে মাঝে মধ্যে কি খেয়াল করবার পাবে তোমার উত্তর ঠিক হইতেছে না ভুল হইতেছে। এখন দেখো যে ধারকের ফাঁকা স্থানে উপরের কিছু অংশে K1 পরবর্তী ধ্রুবক বিশিষ্ট পদার্থ, আর নিচের কিছু অংশ বাকি জায়গায় K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট হচ্ছে পদার্থ যদি তুমি স্থাপন করো, তাহলে এটা একটা পাত, এটা একটা পাত। তাহলে এখান দেখো যে এখান দুইটা ধারকের কথা বলতেছি আমরা, তাহলে এখান দেখো যে তোমাকে বলা হচ্ছে অর্ধেক জায়গার কথা, এটা মাথায় রাখবা, অর্ধেক বল নাই, বলছে যে উপরের কিছু অংশ। তাহলে এখান দেখো এটা হচ্ছে উপরের অংশ, যেখানে হচ্ছে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ, আর এটাতে তুমি কি করছো দেখো K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ তুমি হচ্ছে এখানে দিছো, এই যে এই পদার্থগুলো হচ্ছে কত K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এগুলো হচ্ছে কত দেখো এটা হচ্ছে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট হচ্ছে পদার্থ। এখন এটারও ক্ষেত্রফল হচ্ছে a, এটারও হচ্ছে ক্ষেত্রফল কত a। তাহলে এরকম যদি হয় তাহলে তোমার ধারকত্ব কত হবে, তাহলে দেখো এই যে উপরের অংশ আছে না, এই অংশের জন্য তুমি ধারকত্ব কত পাবা C1,
নিচের অংশের জন্য তুমি ধারকত্ব কত পাবা, দেখো C2 পাবা। তাহলে উপরের অংশের জন্য তুমি ধারকত্ব পাইতেছো C1, নিচের অংশের জন্য তুমি ধারকত্ব পাইতেছো কত, দেখো C2। তাহলে এখানে দেখো এই যে K1 পরবর্তী ধ্রুববিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থের জন্য তুমি যে এখানে ইটা পাইতেছো এটা হচ্ছে কত, C1। C1 ইকুয়াল টু কত, এপসাইলন নট এ ভাগ হচ্ছে কতটুকা, ভাগ হচ্ছে ডি না। দেখো একটা জিনিস যে এপসাইলন নট কত, দেখো এ, এ তো না, এটা আসলে তুমি যদি এই পার্টটাকে দেখো এরকম, তাহলে এটা আসলে দেখতে কেমন হবে দেখো তো, এরকম হবে না যে তুমি এখানে একটা হচ্ছে ধারক দিছো, এই যে এই জায়গায় একটা ধারক পাইছো, আর এই জায়গায় আরও একটা কি পাইছো, ধারক পাইছো, এরকম হবে না তুমি যদি অর্ধেক কাটো। হ্যাঁ, তাহলে এখানে দেখো এটা হচ্ছে C1, এটা মনে করো C2। তাহলে এটাকার ক্ষেত্রফল, এই যে পুরো ক্ষেত্রফল কি, পুরো ক্ষেত্রফলটা যদি A হয় তাহলে উপরের অংশটা মনে করো A1, নিচের অংশের ক্ষেত্রফল কতটুকু, A2। তাহলে এই যে এটার ক্ষেত্রফল মনে করো A1, এটার ক্ষেত্রফল হচ্ছে কতটুকু, দেখো A2। তাহলে এই যে এটাকে তুমি A1 বলো, বুঝতে পারছো কি। কিন্তু এই যে দূরত্বটা কতটুক দেখো তো, দুইটার ক্ষেত্রে দূরত্বটা D না, এই যে এই অংশটুক D না, দুইটার ক্ষেত্রে উপরের অংশ নিচের অংশ দুইটার ক্ষেত্রে কতটুকু, এইটুক হচ্ছে তোমার D। তাহলে এই জায়গা থেকে তুমি এখানে কত, এখানে তুমি চাইলেই হচ্ছে D বসাতে পারো। এখন এখানে হচ্ছে কোন পদার্থ ছিল, দেখো K1 পরাবৈদ্যুতিক ধ্রুববিশিষ্ট, তাহলে এখানে কত বসাই দাও, K1। এখন K2 পরাবৈদ্যুতিক ধ্রুববিশিষ্ট পদার্থের জন্য যদি হিসাব করো তাহলে C2 ইকুয়াল টু হচ্ছে K2 এপসাইলন নট, এটা হচ্ছে কত দেখো A2। বুঝতে পারছো, A2 কোনটুক, এই যে নিচের টুকের জন্য এই যে এখানে যে পার্টটা পাইছি এটুকার ক্ষেত্রফল, এই পাতগুলোর ক্ষেত্রফল, আর এই পাতগুলোর ক্ষেত্রফল কি ছিল, A1 ছিল। তাহলে এখানে নিচে কত দেখো, এইটাও হচ্ছে দূরত্ব হচ্ছে D। তাহলে এটা হচ্ছে কয় নম্বর, 2 নম্বর। এখন তুমি বলো C1 ও হচ্ছে C2 এই দুটা হচ্ছে কাতিযুক্ত, সমান্তরালে যুক্ত না। তাহলে সমান্তরালে যদি যুক্ত হয় তাহলে CP ইকুয়াল টু কত হয়, C1 প্লাস C2 হয় না। এখন এই জায়গা থেকে দেখো যে CP ইকুয়াল টু তাহলে C1 ইকুয়াল টু কত হবে, K1 এপসাইলন নট A1 ভাগ হচ্ছে কত দেখো D, প্লাস হচ্ছে K2 এপসাইলন নট A2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে D এটা। তাহলে এই জায়গা থেকে দেখো তুমি কি কি কমন পাও, এই জায়গা থেকে দেখো এপসাইলন নট ভাগ হচ্ছে D কমন পাও না, C ইকুয়াল টু, আর এখানে থাকে তাহলে কতটুকু, K1 A1 প্লাস হচ্ছে K2 A2, এটা থাকে না। তাহলে K1 A1 প্লাস কত দেখো, প্লাস হচ্ছে K2 কত দেখো, K2 হচ্ছে A2। তাহলে তুমি একটা জিনিস ভাবো যে যত আমরা দেখতেছি সব জায়গায় হচ্ছে আমাদের কি আসতেছে বলতো, সূত্র আসতেছে। তো এত সূত্র তো আমরা মনে রাখতে পারবো না, তাহলে তোমাকে কি ফলো করতে হবে, যে কনসেপ্ট ফলো করতে হবে, যে কোন কনসেপ্টের ম্যাথগুলা বা কোন কনসেপ্ট, হ্যাঁ এই যে এই জিনিসগুলা যে আমি হচ্ছে কিভাবে করতেছি এই জিনিসগুলো, ঠিক আছে। যাতে তুমি যদি সূত্র মনে না থাকে কখনো, তাহলে যাতে এই থিওরি অবলম্বন করে তুমি হচ্ছে এই সূত্রগুলো নিয়ে আসতে পারো। তাহলে এরকম যদি তোমার কি উপরের কিছু অংশ আর নিচের কিছু অংশ যে আলাদা আলাদা ডাইলেকট্রিক পদার্থ দেওয়া হয়, তখন তুমি কি করবা, এই সূত্র ইউজ করতে পারবা, এপসাইলন নট এ ভাগ ডি ইন্টু হচ্ছে K1 A1 প্লাস K2 A2। আর যখন আমাদের এই যে এই দিক ছিল লম্বালম্বিভাবে, যে বাম দিকে হচ্ছে K1 ডান দিকে হচ্ছে K2, তখন আমরা কি পাইছিলাম সূত্র বলো, এপসাইলন নট এ ভাগ D1 ভাগ K1 প্লাস D2 ভাগ হচ্ছে K2। ঠিক আছে, এভাবে হচ্ছে কি আমাদের এগুলো বোঝা লাগবে। দেখো তাহলে এখানে আমরা কি এটা পেয়ে গেলাম যে C ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট ভাগ হচ্ছে D, এখানে হচ্ছে কত দেখো K1 A1 প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে K2 কত, K2 হচ্ছে A2। এই যে এইটাই হচ্ছে আমাদের কি ফর্মুলা, বোঝা গেছে। যদি এরকম হয় তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব। দেখো ম্যাথে কি বলা হচ্ছে যে তাহলে এখানে ম্যাথ পারবা না, ওই টাইপের ম্যাথ যদি দেয় তাহলে এরকম যদি তোমাকে বলেই দেয় তাহলে তুমি হচ্ছে কি করতে পারবা, দেখো ওই জায়গা থেকে ওইটা করতে পারবা, প্রবলেম হবে না আশা করা যায়। পারবা, ঠিক আছে। এদিক দেখো ধারকের দুই পাতের মধ্যে এখন তুমি ধাতব খণ্ড হচ্ছে কি করছো, দিছো জিনিসটা, বা ধাতব পাত হচ্ছে তুমি এখানে স্থাপন করছো। এটা একটা ধারক, এটা একটা পাত,
এটা একটা হচ্ছে কি দেখো পাত, আমাদের দুইটা পাত। এখন এই দুটো পাতের এটা ব্যাটারি দ্বারা হচ্ছে কি আছে, যুক্ত আছে একটা ধারক ভি ভোল্ট, এদিক পজিটিভ এদিক হচ্ছে নেগেটিভ। এখানে তুমি একটা পাত স্থাপন করছো। কেমন পাত স্থাপন করছো দেখো, ধাতব পাত। যেই ধাতব পাতের পুরুত্ব হচ্ছে কতটুকু দেখো, টি। তাহলে এই যে ফাঁকা অংশ যে আছে আমাদের, এই ফাঁকা অংশের কি হবে বলতো, এই দুটা মিলায়, এই যে ফাঁকা অংশটুকা কতটুক হবে, ডি মাইনাস টি হবে না। এই যে এইটুক যদি কতটুক হয়, এইটুক যদি ডি হয়, তাহলে এইটুক হবে ডি মাইনাস টি। এই যে এইটাকে আমরা কি বলতেছি, এইটাকে বলতেছি হচ্ছে ধাতব কি দেখো, ধাতব হচ্ছে পাত। তো এই যে ধাতব পাতের ক্ষেত্রে কি হয় জানো, যে পরিবাহীর মধ্যে কোনো বিভব যদি তুমি ধাতব পাত স্থাপন করো, তাহলে তার তড়িৎ প্রাবল্য শূন্য হয়ে যায়। যে এই পরিবাহীর মধ্যে এই যে এইখানে কি তড়িৎ প্রবাহ হবে না, হবে তো। তাহলে পরিবাহীর মধ্যে যদি তুমি এরকম কোনো ধাতব পাত স্থাপন করো তার মধ্যে, তাহলে তার তড়িৎ প্রাবল্যটা শূন্য হয়ে যাবে। এই যে এই জায়গার এই ধাতব পাতের তড়িৎ প্রাবল্য কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এটুক মনে রাখবা, তোমার তো প্রতিপাদন অত কাজে লাগবে না, যার কারণে তুমি এইটুক মনে রাখো যে এরকম ধাতব পাত যখন স্থাপন করবো, এই ধাতব পাতের হচ্ছে মধ্যে যে তড়িৎ প্রাবল্য, এটার জন্য তড়িৎ প্রাবল্যটা কত হয়ে যাবে, এটার জন্য তড়িৎ প্রাবল্যটা হচ্ছে শূন্য হয়ে যাবে। মনে করো এইটুকু আমরা E2 দ্বারা প্রকাশ করলাম। কিন্তু বাকি যে খালি অংশ, এই যে এইটুক এগুলোর জন্য তো তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। তাহলে তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু আমরা কত জানি বলতো, সিগমা ভাগ হচ্ছে কত, এপসাইলন নট। বোঝা গেছে কি? এখন এই সিগমাটা কি বলো, এখানে যে সিগমা দেখতেছো এটা হচ্ছে কি, চার্জ ঘনত্ব। এই যে এই চার্জ ঘনত্বটা, এটা হচ্ছে একক ক্ষেত্রফলে চার্জ ঘনত্ব। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে কি, ক্ষেত্রফলের ক্ষেত্রে চার্জ ঘনত্ব সিগমাটা। বোঝা গেছে? তাহলে এখান দেখো এই সিগমাটা হচ্ছে কি আমাদের চার্জ ঘনত্ব, ই ইকুয়াল টু এই যে সিগমা ভাগ হচ্ছে কত দেখো, সিগমা ভাগ হচ্ছে এপসাইলন নট। এখন তুমি এই জায়গায় দেখো যে V1 ইকুয়াল টু কতটুকু, V1 প্লাস হচ্ছে V ইকুয়াল টু কত, V1 প্লাস হচ্ছে V2। এখন তুমি এই যে এটার প্রাবল্য কি জানো, শূন্য জানো। তো এই যে এইটার দুই প্রান্তের বিভব কত, আর এই যে ফাঁকা খালি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত, এটা আমরা দেখব। তাহলে V ইকুয়াল টু এই যে দেখো V1, তাহলে V ইকুয়াল টু আমরা কত জানি বলতো, ED জানি না, এটা জানি। তাহলে V1 ইকুয়াল টু হচ্ছে আমরা কত, E1 কত দেখো, D1 লিখতে পারবো। আর V2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, E2 কত দেখো, E2 হচ্ছে D2 লিখতে পারবো। এখন তুমি এই যে ফাঁকা অংশের ক্ষেত্রে যদি দেখো, তাহলে এখানে কত হবে, E1 D1 প্লাস হচ্ছে এটা কত দেখো, E2 কত দেখো, E2 হচ্ছে D2 এখানে। তাহলে এই জায়গা থেকে V টোটাল এই যে E1 আমরা দেখতেছি, আর এখান দেখো D1 ইকুয়াল টু কতটুকু, ফাঁকা অংশ কতটুক দেখো তো, D মাইনাস হচ্ছে T না, এইটুক, আর প্লাস হচ্ছে এই যে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে এই যে এখান দেখো E2 এর ভ্যালুটা কতটুকু বলতো, E2 এর ভ্যালুটা হচ্ছে শূন্য। এই যে এই পাতের ক্ষেত্রে যে ধাতব পাত স্থাপন করছো, তাহলে D2 এর মানটা কতটুকু, T পুরুত্বের, তাহলে T হচ্ছে 0। তাহলে V ইকুয়াল টু কত, E1 ইন্টু হচ্ছে D মাইনাস T, এইটা থাকে। তাহলে V ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, এই যে E1 ইকুয়াল টু একটু আগে আমরা দেখলাম যে সিগমা ভাগ হচ্ছে এপসাইলন নট, আর এখান থাকে কত দেখো, D মাইনাস হচ্ছে কতটুকু, T থাকে। বুঝতে পারছো? এই যে এইটাকে সিগমা ইকুয়াল টু কত লেখা যায়, Q ভাগ A লেখা যায়। এটা হচ্ছে কি ঘনত্ব বলতো, এটা হচ্ছে একক ক্ষেত্রফলের জন্য চার্জ ঘনত্ব। তাহলে এটাকে কেমন লেখা যাবে দেখো, যে সিগমা ইকুয়াল টু হচ্ছে কতটুকু, সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ কত লেখা যায়, কিউ ভাগ হচ্ছে এ লেখা যায়। তাহলে এই জায়গা থেকে তুমি চাইলে কিউ ভাগ এটাকে কেমন লিখতে পারবা, এ এপসাইলন নট এটা লিখতে পারবা। কিউ ভাগ এ বসাই দিলা সিগমার জায়গায়, আর এইটা হচ্ছে কতটুকু দেখো, এটা হচ্ছে ডি মাইনাস টি, এইটুক থাকলো। তাহলে এখানে আবার আমরা কি জানি দেখো, সি ইকুয়াল টু কিউ ভাগ ভি জানি না, সি ইকুয়াল টু
কিউ ভাগ কত জানি, দেখো ভি জানি। তো এখানে কিউটা থাকলো, ভি এর ভ্যালুটা আমরা একটু আগেই পাইলাম, কিউ ভাগ এ এপসাইলন নট। তাহলে কিউ ভাগ এ কত দেখো এপসাইলন নট ইন্টু হচ্ছে ডি মাইনাস কত দেখো ডি মাইনাস হচ্ছে টি। তাহলে এই জায়গা থেকে সি কিউ কিউ কাটা, কিউ কিউ কি হয়ে যাবে কাটা হয়ে যাবে। তাহলে এই যে এই এপসাইলন নট এটা উপরে চলে যাবে না, আর নিচে থাকবে কত দেখো ডি মাইনাস টি থাকবে না। তাহলে তুমি এখান দেখো যে আমরা কিন্তু ধারকত্বের কি পেয়ে গেলাম, ধারকত্বের হচ্ছে সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে না। তাহলে এটাই হচ্ছে ধারকত্বের সূত্র যখন তুমি একটা ধাতব পাত স্থাপন করবা। হ্যাঁ, মুখস্থ করা ভালো, ঠিক আছে। তাহলে এখান দেখো ডিটা কি, ডিটা হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে পাতদ্বয় আছে না, এই পাতদ্বয়ের কি দূরত্ব দেখো মধ্যবর্তী দূরত্ব। তো এই যে এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি, আর টিটা হচ্ছে কিসের বলতো, এখানে ধাতব পাতের হচ্ছে পুরুত্ব। যে ধাতব পাত আছে না, এই ধাতব পাতের হচ্ছে পুরুত্বটা হচ্ছে কি, পুরুত্ব হচ্ছে টি। মানে এই ধাতব পাতের জন্য কোনো প্রকার কি হবে না, ওখানে তোমার হচ্ছে কোনো প্রকার চার্জ সে ধারণ করবে না, মানে ধারকত্ব বাড়বে না বা হবে না। ওই ধাতব পাত যে অংশে থাকবে ওই অংশে কোনো প্রকার কি হবে না, কোনো প্রকার ওখানে চার্জ ধারণ করবে না, যার কারণে আমরা এটা পেয়ে গেছি। তাহলে এখানে দেখো যে আমরা এটাও দেখে এলাম। তাহলে এটা হচ্ছে কত নম্বরের জন্য ছিল দেখো 5 নম্বর। দেখো আমরা হচ্ছে কি এখানে 4 নম্বর। তাহলে 5টা কি আমরা 5 টাইপের হচ্ছে এই যে ধারকত্ব নির্ণয়ের ফর্মুলা শিখে গেলাম, বুঝতে পারছো। তাহলে এখানে দেখো কতগুলা শিখলাম। তাহলে ধারকত্বতে আর কোনো প্রবলেম থাকবে? দেখো চিত্রে দুইটা পাত দেওয়া আছে না, একটাই আছে এটাই, আর কিছু নাই। আরও আছে কিন্তু আমি হচ্ছে বানাই নাই স্লাইড আর কি, মানে একটাই এখানে দিয়ে রাখছি আর সময় পাইনি। এটা একটা পাত, এটা একটা পাত, দুইটা পাত আছে না, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো চিত্র অনুযায়ী ধারকে সঞ্চিত শক্তি পাওয়া গেল, মানে কিসের মান দেওয়া আছে বলো? হ্যাঁ দেওয়া যাবে, প্রবলেম নেই, ওগুলা ধরবে না, কিছু বলবে না, প্রবলেম নাই, ধরবে না। আরে কোশ্চিন খুঁটায় তো তোমার দেখবে না ওরা, বুঝো নাই, ওরা বলে ঠিক আছে, কিন্তু ওভাবে তুমি তোমার সুবিধার্থে লিখে রাখবা, কিন্তু একদম ভালোভাবে লিখবা না, মানে কোনো মতেই যাতে বোঝা যায়, তুমি যাতে বুঝতে পারো কৌশলে। ওইটা ছোট ছোট করে লিখবা। এখন তুমি মনে করো পুরো সূত্র লিখে দিছো, এই পাশে মনে করো সূত্র লিখে দিছো একটা, তাহলে হলো না। তোমার সূত্র লেখার যদি প্রয়োজন হয় তাহলে তুমি শেষের পেজটাই লিখে দিবা পরের জায়গায় একদম। তাহলে এখানে দেখো ধারকত্ব বৃদ্ধির কৌশল রূপে 2 মিলিমিটার পুরুত্বের, এবার হচ্ছে 2 মিলিমিটার পুরুত্বের। তাহলে এই যে এটা হচ্ছে কি দেখো টি এর ভ্যালু দেওয়া আছে 2 মিলিমিটার পুরুত্বের। তুমি কি করছো এখানে দেখো, এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুববিষ্ট একটি পাতদ্বয়ের মাঝে স্থাপন করলে। এই পাত দুটার মাঝে এই যে এই মাঝে তুমি স্থাপন করছো 2 মিলিমিটার পুরুত্বের, আর হচ্ছে কতটুকু, তাহলে টি এর মান হচ্ছে কত মিলিমিটার, 2 মিলিমিটার, সমান হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স কত দেখো 3 মিটার, এবং কে এর মান কত দেখো 4 পরাবৈদ্যুতিক ধ্রুববিষ্ট একটি বস্তু পাতদ্বয়ে স্থাপন করলা। ধারকদ্বয়ের পাতদ্বয়ের মানে ধারকের পাতের ক্ষেত্রফল হচ্ছে নির্ণয় করো। তাহলে তুমি হচ্ছে ইউ এর মান জানো তো, ঠিক আছে না, ইউ ইকুয়াল টু, এখানে তুমি কি জানো দেখো তো, ভি জানো, ওই যে 152 ভোল্ট দেওয়া আছে। তাহলে হাফ কত দেখো সি ভি স্কোয়ার, এই সূত্র বসাতে পারবা, এই জায়গা থেকে সি এর ভ্যালুটা নিয়ে আসতে পারবা, সি এর একটা ভ্যালু তুমি পাইলা ফ্যারাডে। এখন তুমি দেখো সি ইকুয়াল টু এর মাঝে কোনো কিছু তুমি স্থাপন করো না আপাতত শূন্য মাধ্যম, তাহলে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে এ এর মানটা বের করে আনতে পারবে না, এখানে এটাই আনসার না। এখন বলা হচ্ছে ধারকের বৃদ্ধির ধারকত্ব বৃদ্ধির কৌশলটি সঠিক ছিল কিনা। তাহলে ঘ নম্বর, তুমি হচ্ছে ওখানে একটা ই বসাইছো, তাহলে এখন ধারকত্ব কত হবে, আগে তো তুমি ধারকত্ব একটা বের করলা, এই যে এই জায়গায় তুমি তো এখানে একটা ধারকত্ব পাবা, এটাকে সিয়ন দিবা, মনে করো যে ক থেকে পায় সিয়ন ইকুয়াল টু এত।
এখন খ নম্বরে এসে তুমি কি করলা, বা ঘ নম্বরে এসে তুমি কি করবা দেখো, এখানে তুমি স্থাপন করছো, তাহলে এটা কোনটার এতে পড়ে দেখো তো, যে তুমি হচ্ছে একটা ই মানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটা হচ্ছে তুমি কি করছো বলো এখানে, ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করছো না, টি পুরুত্বের। তাহলে এখানে তুমি তখন কোন সূত্র বসাবা, এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি মাইনাস টি ইন্টু 1 - 1 ভাগ কে। এখন তুমি বলো যে ডি এর মান জানো, টি এর মান জানো, এর মানটা তুমি গ থেকে পাইলা, এপসাইলন নটের মান জানো, এখানে সি এর একটা ভ্যালু পাবা। এই সি এর ভ্যালুটা দেখবা, এটাকে তুমি যদি সি2 দ্বারা প্রকাশ করো মনে করো, তাহলে এই সি2 এর ভ্যালুটা দেখবা যে আগে যে ধারকত্ব ছিল এটার চাইতে কি হইতেছে, বড় হইতেছে। তুমি পাবা এটা, কারণ তুমি যদি ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করো তাহলে এমনিতেই ধারকত্ব বাড়বে। তাহলে তুমি অতএব কি বলতে পারবা, যে তার যে ইটা ছিল, এই সিদ্ধান্তটা কি ছিল দেখো তো, সঠিক ছিল না। এটাই তো তোমাকে বের করতে বলছে এখানে, যে হচ্ছে ধারকত্ব বৃদ্ধির কৌশল, সিদ্ধান্ত না, কৌশলটা সঠিক ছিল কেন, তাহলে এখানে কৌশলটা কি ছিল দেখো, সঠিক ছিল অ্যান্সার। তাহলে এই টাইপের ম্যাথ পারবা না, তাহলে এই টাইপের তুমি দেখবা প্রশ্ন ব্যাংকে দেখবা যে আরও হয়তো কিছু ম্যাথ আছে, তখন এই ম্যাথগুলো করে ফেলবা।